আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় আমাদের শোকের আয়ু কতদিন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক এলাহী চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের শোকের আয়ু কতদিন। আমি এই প্রসঙ্গে আলোচনায় যাবার আগে আমরা আজকে বেশ কিছু ঘটনা আমরা দেখেছি। আমরা মাইলস্টোন কলেজে যে শিক্ষার্থীরা দেখেছি সেখানে তারা বিক্ষোভ করছেন, তাদের বেশ কিছু দাবি দাওয়া আছে। আমি প্রথমে সেই দাবি দাওয়াটা একটু উল্লেখ করতে চাই। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনায় জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। আমি প্রথমে ইশফাক এলাহী চৌধুরীকে দিয়ে শুরু করতে চাই। এর মধ্যে দুটি বিষয়ে অন্ততপক্ষে আমরা দেখছি ৫ এবং ৬ নম্বর দাবিগুলো, যেটি বলা হচ্ছে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্লেনগুলো বাতিল করতে হবে এবং প্রশিক্ষণ পদ্ধতি নিয়েও কথা হচ্ছে। গতকাল থেকে আমরা যখন দেখেছি দুর্ঘটনার পর থেকে একটি বিষয় কথা হচ্ছে যে জনবসতিপূর্ণ এলাকায় কতটুকু যুক্তিযুক্ত। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। আসলে আধুনিক তো আমরা দাবি করতেই পারি, আধুনিকায়ন বিমান বাহিনীর সত্যিকার অর্থে কিন্তু ২০০০ সালের দিকে আমরা যখন MiG-29 আমরা ৮টা, তখন আমি বিমান বাহিনীতে চাকরিরত ছিলাম, একজন ডাইরেক্টর এয়ার ডিফেন্স ছিলাম তখন, এবং এই MiG-29 আমরা 8টা কিনেছিলাম উইথ দ্য আইডিয়া দ্যাট আরও 8টা পরে কেনা হবে, একটা ফুল স্কোয়াড্রন, এবং ভবিষ্যতে MiG-29 এবং তার আরও পরে আরও আধুনিক করার জন্য। কিন্তু ওইটার পর থেকে কিন্তু আর আগায় নেই আমাদের ফাইটার সাইডে। আমরা ওই F-7টাই রয়ে গেছে আমাদের, যেটা 80-র দশকে আমরা নিয়েছিলাম। সেই 80-র দশক থেকে এখন পর্যন্ত F-7টাই আমাদের মেইন স্টেজ, যেটাকে বলে মেইন ফোর্স। আর ওই 8টা যে MiG-21 MiG-29 কেনা হয়েছিল, সেগুলো এখন সবগুলোই আছে, বাই দি গ্রেস অফ গড কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু তার একটা লাইফ সাইকেল চলে, মানে সবসময় সব কিছু হয়তো 4টা-5টা অ্যাভেলেবল থাকে, বাকিগুলো অ্যাভেলেবল থাকে না। তো এর মধ্যে আমাদের অনেকবার প্ল্যান হয়েছে, আমি যদিও বিমান বাহিনীতে নাই, বাট জানি আমরা প্ল্যান হয়েছে যে আমরা MiG-29-এর আধুনিক ভার্সন কিনবো, কখনো হয়তো সুখোই, রাশিয়ান মেড সুখোই কিনবো, বা চাইনিজ, এর মধ্যে চাইনিজরাও নতুন নতুন এয়ারক্রাফট ডেভেলপ করেছে, সেগুলা কখনো কখনো আমরা, এমনকি ইউরোফাইটার, ফ্রেঞ্চ ইউরোফাইটার, মানে আধুনিক অনেক প্ল্যান হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে একুইজিশন হয়নি, মানে আলটিমেটলি যোগ হয়নি। যোগ হয়েছে এর মধ্যে মাত্র কয়েকটা ইয়াক, রাশিয়া থেকে ইয়াক 117, সেটা ঠিক ফাইটার না, এটা বাল্টিরোল ফাইটার ট্রেনার বলা যায়, ফাইটার ট্রেনার বিফোর ইউ গো টু দ্য ফাইটার্স। তো আধুনিকায়নের দাবি তো এটা হতেই পারে, এবং আমি মনে করি যে গত 20-25 বছরে সামরিক সরঞ্জাম আর্মি এবং নেভির যেভাবে হয়েছে, সেই তুলনায় কিন্তু বিমান বাহিনী কম আধুনিকায়ন হয়েছে। আমি যদি শুরু থেকে দেখি যে যেখানে আর্মির সংখ্যাধিক্যও বেড়েছে এবং অস্ত্রশস্ত্র অ্যাকুইজিশন অনেক আধুনিকায়ন হয়েছে, এবং নেভি তো বলতে গেলে মানে ফ্রম অলমোস্ট নাথিং নাও দে আর রিয়েলি দে হ্যাভ, তাদের যে ফ্লিট অনেক বেড়েছে। তো সেই তুলনায় এয়ারফোর্সের হয়নি। হয়তো ভাবা হয়েছে যে ওগুলোতে ইমফেসিস বেশি, তারা ইউনো দিস অলসো বিট অফ হাউ ইউ প্রজেক্ট ইউর সেলফ। তো সেখানে আর্মি মানে আমাদের আধুনিক এই যে সর্বশেষ যে যুদ্ধ কয়েকটা হয়ে গেল, বুঝাই গেল যে বিমান, এমনকি হয়তো আপনি একটা ট্যাঙ্ক ইউজই করলেন না, আর্টিলারি ইউজ করলেন না, আপনার ইসরায়েল ইরান যুদ্ধ হয়ে গেল, হ্যাঁ, এয়ার পাওয়ার হ্যাজ প্লেড খুবই একটা ডমিনেন্ট রোল এগুলো, এবং ইউক্রেনেও আমরা তাই দেখেছি, ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রেও এয়ার পাওয়ার হ্যাজ প্লেড এ রোল। তো ভবিষ্যৎ প্ল্যানিং আমরা এটা করতেই পারি। আচ্ছা, আর সেকেন্ড যে পয়েন্টটা বলছেন ট্রেনিং কিন্তু আমাদের এখানে
এই ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো ট্রেনিং হয় না। আমাদের ট্রেনিং হয় আপনার ঢাকা এলাকার জন্য যে ট্রেনিং, যশোর এলাকার জন্য আলাদা ট্রেনিং এরিয়া আছে, চিটাগাংয়ের জন্য আলাদা। ঢাকা এরিয়ার ট্রেনিং হচ্ছে এয়ারক্রাফট টেক অফ করে চলে যাবে আপনার মধুপুর, ঘাটাইল, শ্রীপুর, এই যে জঙ্গলাকীর্ণ এলাকা, এখানে কিন্তু আমাদের ট্রেনিং এরিয়া। কিন্তু টেক অফ তো করতে হবে ঢাকা থেকেই, এবং ঢাকা এয়ারপোর্টের আশেপাশে ঘনবসতি, ল্যান্ডও করতে হবে ওই ঘনবসতির উপর দিয়ে। এবং যখন এখানে একটা পয়েন্ট আর কি, ওই ছাত্রদের পয়েন্টকে আমি সমর্থন করব যে আমাদের এই গত প্রায় ধরেন এই ঢাকা এয়ারপোর্ট যেটা এখনকার যেটা এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের ফাউন্ডেশন কখন লেয়া হয়েছিল জানেন? 1962 সালে, আইয়ুব খান। এবং তখন প্ল্যান ছিল যে এই তেজগাঁ থেকে এটা ওখানে চলে যাবে। চিন্তা করেন, তখনই কিন্তু চিন্তাটা হয়েছিল যে তেজগাঁ হয়ে যাচ্ছে, অনেক বসতি হয়ে যাচ্ছে, তখন ওখানে কিচ্ছু ছিল না, ওখানে বনবাদার ছিল, তো ওখানে ওটা হবে। এবং তাও সেটা কি ছিল যে একটা প্রদেশে, পূর্ব পাকিস্তান একটা প্রদেশের রাজধানীর একটা এয়ারপোর্ট, যেখান থেকে প্লেন যাবে আপনার করাচি, যেখান থেকে প্লেন যাবে লাহোর, করাচি থেকে তারপরে আন্তর্জাতিক ফ্লাইটগুলোই। তখন তো বাংলাদেশের চিন্তা হয়নি। যখন 71 যুদ্ধের আগে কিছুটা কাজ হয়েছিল, 71 যুদ্ধে ওখানে আমাদের মিত্রবাহিনীর অনেক বম্বিং হয়েছিল। তারপরে ধরেন দেশের এটার করতে মানে আবার রিজেনারেট করতে করতে 80-র দিকে এসে আমরা এই কাজটা শেষ করলাম, যে আমরা এয়ারপোর্টটা চালু করলাম। 80 থেকে দেখেন কত বছর হয়ে গেছে, এখন 2025। হ্যাঁ, লম্বা সময়, অনেক সময়। এর মধ্যে ঢাকা শহর আপনার উত্তরা ছেড়ে এখন গাজীপুর পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? এইদিকে আপনার সাভার টাভার সব, এবং যে এলাকার বললাম এখন জনবসতিহীন ছিল সেই এলাকা আমাদের ট্রেনিং, সেখানেও আপনি দেখেন বন কমছে আর ইন্ডাস্ট্রিজগুলো গড়ে উঠছে অল অ্যালং। ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে ময়মনসিংহ যে হোল এরিয়াতে কিন্তু এখন অনেক ইন্ডাস্ট্রিজ, রিসর্টস এবং হয়েছে। সো অ্যাকচুয়ালি ইট ইজ মানে আমাদের সময়ের দাবি ছিল, এবং সরকারও এটা টেক অফ করেছিল যে আমরা এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আমরা সরিয়ে ফেলব। এবং ঢাকার পশ্চিমে আপনার মানিকগঞ্জের আমাদের আড়িয়ল বিল এলাকা সিলেক্ট হয়েছিল, ওখানে সার্ভে হয়েছিল, সব কিছু হয়েছিল যে এখানে এয়ারপোর্টটা হবে, নতুন এয়ারপোর্টটা হবে, ঢাকার সাথে এক্সপ্রেসওয়ে মেট্রো রেল দিয়ে কানেক্টেড থাকবে, আমরা আর ওদিকে যাব না। ওখানে হয়তো এয়ারফোর্স থাকতে পারে বা ওই এলাকায় এয়ারফোর্সও চলে যেতে পারে, কিন্তু ওই এলাকায় এখনও খালি আছে, এখনও খালি আছে। কিছু বিল, কিছু ডোবা নালা, ওগুলোকে রেখেই কিন্তু আমরা একটা এয়ারপোর্ট করতে পারতাম। তো সেটা না করে আমরা এখানে ইনভেস্ট করছি, আমরা আরেকটা টার্মিনাল করেছি, এখন ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। এখন এটা হয়তো আগামী আরও 20 বছরের প্ল্যান হলে আলটিমেটলি শিফট করতে হবে। আর আইডিয়ালি ওরা যদি পৃথিবীর কোথাও দেখেন যে রাজধানীতে এক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের একমাত্র সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং সেখানে এয়ারফোর্স প্রেফারেবলি ফ্লাইং না করলেই হতো, কিন্তু তখন তো এগুলো চিন্তা ছিল না। তো এখন এয়ারফোর্স সরকারের উচিত হবে, যদি তারা সিরিয়াসলি এটা নেয়, যে এয়ারফোর্সের জন্য, এয়ারফোর্সের যদি অপারেশনাল এয়ারফিল্ড যদি করতে হয়, তার একটা আর্কিটেকচার আছে, তার একটা ডিজাইন আছে, তার কতগুলো রিকোয়ারমেন্ট আছে। এটা কিন্তু আমাদের এই কুর্মিটোলা তেজগাঁ কোনোটাই মিট করে না। এটাই বাস্তবতা, এইটাই বাস্তবতা। যদি সরকার ইনভেস্ট করতে চায়, করতে পারে। এখনও আমরা হয়তো ঘাটাইল, টাঙ্গাইল বা আপনার ফরিদপুর বলেন, সিরাজগঞ্জ, কোনো এক সাইডে আমরা করতে পারি। ঢাকা থেকে বেশি দূরে গেলে আবার হবে না, সীমান্তের অতি কাছে হলেও হবে না। আর আমাদের অনেকগুলো হয়েছে কি এরকম, ধরেন আপনার যশোর, এই সীমান্ত থেকে মাত্র 10-12 মাইল, লালমনিরহাট 6-7 মাইল, আপনার শামশেরনগর, এগুলো তো ইজ নট সুইটেবল ফর আমাদের। যদি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল এবং ঢাকা যদি আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি হয়, দেন ইউ হ্যাভ টু হ্যাভ এন এয়ারফিল্ড, মিলিটারি এয়ারফিল্ড সামওয়্যার ক্লোজ বাই, কিন্তু সেটা করতে হবে। জি, ইশফাক ভাই, আমি আবার আপনার কাছে আসবো, আমার বেশ কিছু প্রশ্ন আছে। আমি এ পর্যায়ে মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। আমাদের আজকের বিষয়ে যে আমাদের শোকের কতদিন, আমি এই প্রসঙ্গে একটু পেছন দিকেই যেতে চাই।
আমরা বারবারই দেখি, বারবারই এই ঘটনা আমাদের সামনে আসে। আমরা আগুনে পুড়ে মারা যাই, আমরা লঞ্চ ডুবে মারা যাই, আমরা ট্রেন দুর্ঘটনায় মারা যাই, আমাদের ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে মারা যায়, রাস্তায় চলতে গিয়ে ইটের টুকরো পড়ে মারা যাই। মানে একের পর এক ঘটনাগুলো ঘটে, আমরা এটা নিয়ে আলোচনা করি, আবার ভুলে যাই, আবার ঘটে, আবার আলোচনা করি। কাজের কাজ কতটুকু হয়? জি, ধন্যবাদ আপনাকে, খুব যৌক্তিক প্রশ্ন করেছেন। কাজের কাজ আপনি শিরোনামে করেছেন কত দিন, কিন্তু আমরা নানান ঘটনায় দেখি দিন পর্যন্ত পার হয় না, কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আমাদের শোক। আজকে আমরা রাষ্ট্রীয় শোক পালন করলাম, কিন্তু দেখেন শোকের বিপরীতে অর্থাৎ শোকের সাইডলাইনে আমরা কিন্তু নানান কিছু নিয়েছিলাম। মূলত শোকে খুব একটা ছিলাম না, যদিও আমাদের রাজনৈতিকভাবে ঐকমত্য কমিশনের বৈঠকটাও আজকে শুরু হয়েছে শোক দিয়ে। গতকাল ছিল তাদের ঘটনার কারণে, তারা সেটা স্থগিত করেছে, অর্থাৎ শ্রদ্ধা, ভক্তি, আবেগ, অনুভূতি জানিয়েছে। আর বাস্তবতা হলো আমাদের এখানে ঘটনা হচ্ছে বা ইস্যু হচ্ছে টিস্যুর মতো, এটা ফেলে দিতে খুব একটা সময় লাগছে না আমাদের। এরপরে যখন ঘটনা দৃষ্টে আজকে দুদিন এই কথাগুলো আসছে, আমাদের সাবেক এয়ার কমোডোর ইশরাক এলাহি চৌধুরী অত্যন্ত অংশীজন, অত্যন্ত সংশ্লিষ্ট ছিলেন বা এখনও আছেন মনে করব আমরা। তো যে কথাগুলো বললেন এগুলো আমরা কখন বলি? যখন এই ধরনের কিসিমের একটা দুর্ঘটনা ঘটে। তো বলি কয়দিন, একদিন বা দুদিন, এরপরে আর বলি না অথবা বলার সুযোগ পাই না। কারণ ওই যে বললাম টিস্যুর মতো আরেকটা ইস্যু আসে, সেটা আবার চলে যায়। তো এরকম অবস্থায় এই যৌক্তিক কথাগুলো বোধহয় একটু বেশি করে বলা দরকার। আবার বলার একটা মৌসুমও বলা চলে এখন, কারণ এই বলার জন্য, এই বিমানের এই পরিস্থিতি বলার জন্য নিশ্চয়ই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা লাগে না, নিশ্চয়ই রাজনৈতিক সরকারের অপেক্ষা করা লাগে না। এই সরকারেরও সুযোগ আছে যদি এগুলো সুনির্দিষ্ট করে সামনে আনা যায়। আমরা তো খেয়াল করবার মতো বিষয়, মাইলস্টোনের ছাত্ররা কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে 6টা দাবি কিন্তু করেছে খুব পরিষ্কার করে। তো দাবিগুলো যদি আমরা পেছন থেকে যাই, প্রশিক্ষণের কথা এসেছে, ওখানে আবার তারা 2টা ভাগ করেছে, কিন্তু বেশ মুন্সিয়ানা আছে তাদের দফার মধ্যে। এক ভাগ হচ্ছে পদ্ধতি, আরেক ভাগ হচ্ছে কেন্দ্র। তো আমার এই বিষয়ে বা আমাদের অনেকেরই এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নাই, বিশেষ করে শিক্ষা পদ্ধতি বিষয়ে, প্রশিক্ষণ পদ্ধতি বিষয়ে। তো সেটা ইশফাক এলাহি চৌধুরী বলেছেন, আর বলবেন হয়তো। কিন্তু কেন্দ্র বিষয়ে কিছু কথা আছে। গড়পড়তা ধারণাতে আমরা যেটা জানি যে আরবান এলাকায় বিমানের প্রশিক্ষণ হয় না, এটা গড়পড়তা হিসাবে আমাদের বা সাধারণ কাণ্ডজ্ঞানের কথা। তো আমাদের সম্ভবত এয়ারবেজ আছে এখন 10টা-11টার মতো, তো ওখানে প্রশিক্ষণের ব্যবস্থা আসে 7-8টাতে। তো আমরা কিন্তু ঘটনাচক্রে কীভাবে যেন আরবান এরিয়ার দিকে বেশি ঝুঁকি। আবার আমাদের একটা মানসিকতা আছে, আমাদের বন্দর হচ্ছে চট্টগ্রাম অথবা মংলা, বন্দরের যাবতীয় দপ্তর বা কার্যক্রম ঢাকায়। আমাদের স্থানীয় সরকারের যে চর্চার কেন্দ্র, শিক্ষার কেন্দ্র কুমিল্লায় অথবা বগুড়ায়, ওইটার কেন্দ্রও ঢাকায়। আবার আমাদের কোস্টগার্ডের কেন্দ্রও ঢাকায়। সব কিছুই ঢাকায়, ঢাকামুখী। দিন শেষে বা সময় শেষে আমরা কবরস্থানটাও ঢাকায় খুঁজি। অন্য জায়গায় কিছু থাকলো কি থাকলো না, ঢাকায় কবরটা যেন হয়, ওই কবরস্থানটুকু আমরা ঢাকায় খুঁজি। এটা বোধহয় আমাদের নিয়তির মতো অনেকটা। তো যেখানে আমাদের এই প্রশিক্ষণ বলা হয় উত্তরা এলাকায়, সেটাও কিন্তু একটা সিটি, ওটাও টাউন, আলাদা নাম হয়েছে, কিন্তু সেটাকে বলা হয় উত্তরা মডেল সিটি, এই নামে আমরা চিহ্নিত করি। তো ওই রকম অবস্থায় শিক্ষার্থীদের দাবি এবং আমাদের কমন সেন্স বলে যে আমরা কি প্রশিক্ষণ কেন্দ্রটা যশোর অথবা বগুড়া অথবা কক্সবাজার আরেকটু করতে পারি কিনা। যদিও সীমাবদ্ধতা আছে যে যশোরের পাশেই ভারত, কক্সবাজারের পাশেই হচ্ছে মিয়ানমার, বঙ্গোপসাগর। আমাদের তো আরেকটা অত্যন্ত আলোচিত এবং ঐতিহাসিক বিমানবন্দর আছে, যেটাকে আমরা বলি তেজগাঁও সামরিক বিমানবন্দর। ওখানে সম্ভবত প্রশিক্ষণের ব্যাপক আয়োজন নেই এখন। তেজগাঁ, জি, তেজগাঁ এখন অ্যাবান্ডন প্রায়। জি, তাহলে দেখেন কি দুঃখজনক পরিস্থিতি আমাদের এখন ঘটনাচক্রে আলোচনাটা এসেছে। তো আমাদের বিমান বাহিনীর প্রশিক্ষণ বা শিক্ষণ অথবা দক্ষতা অথবা আন্তরিকতা বা পেশাদারিত্ব, এসব জায়গায় কোনো ঘাটতি আছে বলে কিন্তু আমাদের কাছে তথ্য নেই। আধুনিকায়নের প্রশ্ন আছে। তো আধুনিকায়ন যখন 62 সালে সেটা করা হয়েছে, ওই সময়ের জন্য ওটা আধুনিক ছিল, সময়ের ব্যবধানে এখন আধুনিক নয়। তো আধুনিক বা আধুনিকায়ন এটা কিন্তু অনেকটা চলমান প্রক্রিয়ার মতো, সময়ের ব্যবধানে পরিস্থিতির সীমানা অনুযায়ী সেটা নির্ধারণ হয়।
তো এরকম সময় বোধহয় ভাবনায় আনা উচিত, এটার জন্য অপেক্ষা করার খুব একটা সময় নেই। হয়তোবা নিশ্চিত আমি এই শোকের আয়ও যেমন থাকবে না, আমাদের এই আলোচনার মেয়াদও বেশি দিন থাকবে না, তামাদি হয়ে যেতে সময় লাগবে না। তো ওই ক্ষেত্রে প্রশিক্ষণের মধ্যে যদি আমরা দুইটা ভাগ করা যায়, একটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ আর একটা হচ্ছে একেবারেই একাডেমিক প্রশিক্ষণ। তো একাডেমিক প্রশিক্ষণের ক্ষেত্রে সম্ভবত বগুড়ায় যেই যন্ত্রণার কথা বললাম যে ভারতের অত্যন্ত কাছে অথবা কক্সবাজার মিয়ানমারের কাছে হতে পারে, তো ওখানেও আবার ঢাকায় অন্তত শেষ মুহূর্তের যেটাকে আমরা বলি সোলো ফ্লাইট যেটাকে বলছিলাম, যে যিনি মারা গেছেন তিনি তার ওই শেষ ধাপের প্রশিক্ষণটাতে ছিলেন। নিশ্চয়ই তিনি অভিজ্ঞ, নিশ্চয়ই তিনি আগের ধাপগুলো পরিপূর্ণ করে এই পর্যায়ে এসেছেন। তো ওই ক্ষেত্রে অন্তত উত্তরা কেন্দ্রিক বা আমাদের এই বিমানবন্দর কেন্দ্রিক একটু সরে আসা যায় কিনা, চিন্তা করা যায় কিনা। আরেকটা বিষয় বোধহয় অত্যন্ত প্রাসঙ্গিক, আলোচনায় আসে না ওইভাবে, যে সামরিক বেসামরিক বিমান অথবা সরকারি বেসরকারি বিমান, এখানেও তো একটা তফাৎ আছে। আমরা কিন্তু একই জোনের মধ্যে আছি, এটাও বোধহয় আলোচনা আসা উচিত। আবার সংশ্লিষ্টরা যদি এ নিয়ে একটু বেশি করে কথা বলেন, আমরা গণমাধ্যম কর্মীরা হয়তো ওগুলো ধারণ করতে পারি, লালন করতে পারি, কিন্তু আবার ওই যে নিষ্ঠুরতার শিকার একদিনের পর হয়তো দ্বিতীয় দিন আমাদের সামনে অন্য কোনো ঘটনা চলে আসে। আমি মোস্তফা কামাল ভাই আবার আপনার কাছে আসব, আমি আবার ইশফাক ইলাহি ভাইয়ের কাছে আসতে চাই। আমরা অতীত একটু পিছনের দিকে যেতে চাই, যে গত 91 সাল থেকে একটি হিসাব আমরা দেখছি যে 32টি বিমান দুর্ঘটনা ঘটেছে গত 34 বছরে। মানে এই হারটা কি খুব বেশি? মানে এত দুর্ঘটনা মোট 91 থেকে 32টি হিসাব আমরা দেখছি। কত বছর হলো? 34 বছর, 91 সাল থেকে। এই সংখ্যা কি, এই হারটা কি বেশি নয় কি? আচ্ছা, এটা শুধুমাত্র এগুলো সামরিক যান, সামরিক বিমান। তো একটা এগুলো জাস্ট ওই সংখ্যা এবং বছর বললে কিন্তু এটা কমপ্লিট পিকচার হবে না। কারণ এক নম্বর হচ্ছে যে আপনি কত ফ্লাই করছেন। এখানে হেলিকপ্টার ফ্লাইং আছে, ট্রান্সপোর্ট ফ্লাইং আছে, ফাইটার ফ্লাইং আছে, ট্রেনিং এয়ারক্রাফট ফ্লাইং আছে। এবং আপনি যত বেশি ফ্লাইং করবেন, তো ফ্লাইং আওয়ার্স যেটা আমরা বলি, সেখানে অ্যাক্সিডেন্টের চান্স বেশি। এবং অন্য দেশের থেকে অন্য দেশের তুলনায় আমি এই মুহূর্তে ওইটা বলতে পারবো না, তবে ইট ইজ ভেরি মাচ ইন অ্যাবনর্মালি হাই নয়, আমি যতদূর জানি। কারণ এয়ারফোর্সের ফ্লাইংটা কিন্তু ইনহেরেন্টলি ডেঞ্জারাস, কারণ এমন অনেক ম্যানুভার করা হয় যেগুলো ফ্লাইং, আপনি এয়ার টু গ্রাউন্ড ফায়ারিং করবেন না, এয়ার টু এয়ার ফায়ারিং করবেন না, আপনি বম্বিং রান করবেন না, আপনি লো লেভেল ট্রি টপ যাবেন না, সিভিলিতে তো যাবেন না। কিন্তু এয়ারফোর্সের বিশেষ করে ফাইটার সারা পৃথিবীতেই ফাইটার ফ্লাইং হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস। ওই যে 30 জন, কতজন বললেন? 30টা অ্যাক্সিডেন্ট, 32টা আমাদের দেশে। হ্যাঁ, এর মধ্যে হয়তো 20টাই হচ্ছে ফাইটার। এক নম্বর হচ্ছে ফাইটার ফ্লাইং বেশি হয়, 2 নম্বর হচ্ছে সিঙ্গেল সিট এবং অনেক কিছু করে যেগুলো অন্যরা করে না। যেমন ট্রান্সপোর্ট আমাদেরও আছে, কিন্তু আমাদের ট্রান্সপোর্টের ফ্লাইং, ইয়েস, সিভিল ট্রান্সপোর্ট ফ্লাইং থেকে মোর ডেঞ্জারাস, বাট নট অ্যাজ মাচ এজ ফাইটার এয়ারক্রাফট, তাই না? তো ফাইটার এয়ারক্রাফট সারা পৃথিবীতেই অ্যাক্সিডেন্ট বেশি হয়। এবং যেহেতু আমরা ফাইটার ফ্লাইং কম্পেয়ার টু আমাদের F7গুলোই ফ্লাই করে বেশি, সুতরাং F7-এর অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু তাও কম্পেয়ার টু, আপনি যদি ওই 91-এর ইয়েতে, তখনও F6, আমরা মাঝখানে কিন্তু F6 চালিয়েছিলাম অনেকদিন। 2টা এয়ারক্রাফট কেনা হয়েছিল চায়না থেকে, একটা F6 যেটা রাশিয়ান MiG-19-এর কপিক্যাট, আর একটা ছিল A5টাও চায়না থেকে আনা হয়েছিল। A5 এটা হচ্ছে, এটিও তো চায়না থেকে যেটি বিধ্বস্ত হয়েছে, এটিও চায়না থেকে। কিন্তু এটা FT7 যেটা বললাম, MiG-21-এর ভেরি ভেরি স্টেবল এয়ারক্রাফট, ভেরি ভেরি, পৃথিবীতে যত ফাইটার এয়ারক্রাফট আজ পর্যন্ত তৈরি হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাদ দিয়ে, তার মধ্যে সব থেকে বেশি MiG-21 পৃথিবীতে তৈরি হয়েছে এবং সব থেকে বেশি দেশে এটা ফ্লাই করেছে এবং সব থেকে বেশি বছর ধরে এটা ফ্লাই করেছে। সো ইউ সি, অ্যান্ড ইট ইজ 14, মানে সাকসেসফুল আর আনসাকসেসফুল আরব ইসরায়েলি ওয়ার থেকে নিয়ে অনেক যুদ্ধে এটা ব্যবহার হয়েছে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে ব্যবহার হয়েছে, 71-এ ব্যবহার হয়েছে। 71-এ আমরা দেখেছি ঢাকায় যে হয়েছে, বম্বিং হয়েছে, একদম ভেরি অ্যাকুরেট বাই ইন্ডিয়ান এয়ারফোর্স। ওই তখন MiG-21-ই ম্যাক্সিমাম ছিল। তো ইটস এ ভেরি স্টেবল এয়ারক্রাফট। কিন্তু যে কোনো জিনিসের একটা ওভার দ্য ইয়ার্স আপনি যেটা
60-এর মডেল, সেটা আপনি 20-40 বছর পরে আর আপ টু ডেট থাকবে না। কিন্তু এটাও সত্যি যে রাশিয়ানরা এবং চাইনিজরা তাদের এই বেসিক এয়ারফ্রেম রেখে এখানে কিন্তু অনেক পরিবর্তন করেছে, বেটার ইঞ্জিন, বেটার এভিওনিক্স, বেটার আর্মামেন্ট, এগুলো করেছে। সো এবং এই যে কয়েক বছর আগে পর্যন্ত চাইনিজরা এটা ফ্লাই করতো, রাইট? এখন চাইনিজদের ম্যাসিভ এক্সপানশন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, তারা এটা বাদ দিয়ে তারা নেক্সট জেনারেশনে চলে গেছে। ইন্ডিয়া এখনও কিন্তু MiG-21 ফ্লাই করছে। এই সেদিন পাকিস্তানের এগেনস্টে যে পুলওয়ামা অ্যাটাকের পরে যে রাত্রেবেলা হলো এগেনস্ট F-16, তো ওই যে অভিনন্দন, যদিও হি ওয়াজ শট ডাউন, বাট সেও ক্লেম করছে যে সে গড নোজ সে একটা F-16 অথবা F-7টা কি শুধু বাংলাদেশের জন্য বানানো হয়েছে? নো, অনেক চাইনিজ 1000 প্লেন ছিল F-7, হ্যাঁ, এবং অনেক দেশে তারা এক্সপোর্ট করেছে। পাকিস্তানে 100-র উপরে F-7 ছিল। এই সেদিন পাকিস্তান এগুলোকে এই কয়েক বছর আগে, বছর দুয়েক আগে তারা রিটায়ার করেছে। এ পর্যায়ে একটু বিরতি নিব আমি, বিরতির পর আবারও আসবো আপনার কাছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী এবং সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল। ইশফাক ইলাহি চৌধুরীর কাছে আসতে চাই, যে কথা বলছিলেন যে কার্যকারিতা, একটি আমি জানতে চাই যে আসলে একটি ফাইটার জেটের মানে কার্যকর মেয়াদ থেকে কতদিন আসলে? ইট ডিপেন্ডস অন দ্য টাইপ, এবং আপনি এয়ারক্রাফটের ম্যানুফ্যাকচারার একটা টাইপ দিয়ে দেয়। যেমন ধরুন আপনার এয়ারফ্রেমের একটা টাইপ থাকে, সময় থাকে, ইঞ্জিনের সময়, এগুলো চেঞ্জ করতে পারেন। তবে বেসিক্যালি একটা এয়ারক্রাফট আপনার 25-30 বছর ইট শুড বি এবল টু রান। এবং যদি এটা ওয়েস্টার্ন হয় আরও বেশি, কারণ এটা মেটালার্জি যদি আপনার ভালো হয়, আপনার ইলেকট্রনিক্স আপনার অনেক বছর চালাতে পারেন। আমি একটা উদাহরণ দিই, B-52 সবাই শুনেছেন না? B-52 ওয়ার্ল্ডস বিগেস্ট এটা কত সালে হয়েছিল? এটা 1952 সালে প্রথম ফ্লাইট, বোমারু বিমান 1952 সালে ফ্লাই করেছে। আর আজকে 2025 চলছে, মানে প্রায় 75 বছর ধরে এটা ফ্লাই করছে, হ্যাঁ, আরও বেশি। কিন্তু ওই যে 50-এর যেটা, সেটা কিন্তু হয়তো এখন করছে না, কিন্তু এটা প্রোডাকশন হয়েছে বিভিন্ন B-52-র বিভিন্ন মডেল, এবং 68-70-এর দিক থেকে আর প্রোডাকশন হচ্ছে না, কিন্তু এখনও তো ফ্লাই করছে, বিকজ এটার স্টাডিনেস এবং এটার রেলিভেন্স আছে। এটা এখনও এটা স্ট্র্যাটেজিক, আমেরিকার মেইন স্ট্র্যাটেজিক বম্বার এখনও B-52। B-2 দিয়ে তারা ইরাকে করেছে স্টেলথ, এটা ইজ নট স্টেলথ, বাট ইফ ইউ রিয়েলি শো ইউর ফোর্স, B-52। সুতরাং পুরনো হলেই যে সেটা অকার্যকর তা নয়, কিন্তু কথা হলো মেইনটেনেন্স খরচ বাড়িয়ে যাবে, আপনার একটা কস্ট ইফেক্টিভনেস একটা প্রশ্ন আসে, প্লাস আপনি যে পটেনশিয়াল আপনার ওয়েপন এনিমির বিরুদ্ধে, ধরেন আমি বললাম আমাদের পটেনশিয়াল এনিমি কে হতে পারে, মায়ানমার হতে পারে, ইন্ডিয়া হতে পারে। এখন ইন্ডিয়ান তারা যদি আপনার সুখোই নিয়ে আসে এবং রাফায়েল জেটস থাকে, তো আপনাকে তো সেরকম ম্যাচ করতে হবে, তাই না? তো মায়ানমারও এখন MiG-29, তাদের MiG-29 ইজ দের বেশ কয়েকটা স্কোয়াড্রন তারা হয়ে গেছে। আমরা ওই যে 8টা কিনেছিলাম, ওইটাই আমাদের এখনও অ্যাডভার্টাইজমেন্টে দেখায় আর। তো আমরা যদি ডেভেলপ না করতে পারি তো আমরা তো পিছায় যাব। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু মানে আমাদের টেকনোলজি যদি না আসে, আমাদের পাইলটরা, আমাদের টেকনিশিয়ানরা কীভাবে শিখবে, তাই না? আধুনিকায়ন সব ক্ষেত্রে দরকার। এবং গত 2 যুগে আমাদের সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রভূত উন্নতি হয়েছে ইন দ্য ফর্ম অফ আর্মামেন্টস, ট্রেনিং এবং ইকুইপমেন্ট পারচেজ, এবং যা হয়েছে। কিন্তু ওই তুলনায় বিমান বাহিনী, আমি বলতে বাধ্য হব যে একটা বৈমাতৃসুলভ বা বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছে বলে আমার মনে হয়, কারণ কোনো আধুনিকায়ন হয় নাই। আমরা ট্রান্সপোর্ট প্লেন কিনেছি, আমরা C-130J যেটা কেনা হয়েছে, ইজ এ ব্লাডি একদম ফ্রন্টলাইন ট্রান্সপোর্ট প্লেন। আমরা হেলিকপ্টার, নানান ধরনের, আমরা রাশিয়ান যে ইয়েগুলা। কিন্তু টিথ আর্ম বলতে, এয়ারফোর্স যদি সাস্টেন করতে হয় এয়ারফোর্স, তাহলে তো আপনার টিথ আর্ম থাকতে হবে, আপনার ফাইটার্স থাকতে হবে, বম্বার্স থাকতে হবে। তো এগুলো যদি না হয়, আপনি পারিপার্শ্বিক করে তো লাভ নেই।
তো ওখানে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট গত ওই MiG-29 পরে সত্যিকার অর্থে কোনো ইয়ে হয়নি, ইনভেস্টমেন্ট হয়নি। জি আমি আবার একটু ওনার কথার একটু চেঞ্জ করি। আসলে কিন্তু আমাদের ফ্লাইং বেস এখন 3টা। আমি 6-7টা বেস তো আমাদের নাই, আসলে নাই। ফাংশন করে কয়টা? এই 3টাই, ঢাকা, চিটাগাং, যশোর। এবং যশোর ইজ ফুললি কমিটেড উইথ ট্রেনিং, বেসিক একটা ক্যাডেট থেকে নিয়ে তার জেট কনভার্সন পর্যন্ত যশোরে ফ্লাইং হয়। বগুড়া কি কাজে লাগে? বগুড়া তো এটা একটা শুরু করেছে, নতুন শুরু করেছে ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল, একটা ওই যে যে প্রাইমারি ট্রেনার যে আছে একাডেমি। না, বগুড়া হচ্ছে ফ্লাইং ট্রেনিং স্কুল। তাও সবসময় চলে না, যখন স্কুলের কোর্স হয় তো কয়েকটা প্লেন ওখানে যায়, ওখানে ওই যে সেটাই বলছিলাম যে ওগুলোকে আরো কার্যকর করা যায়। কার্যকর এখন তাহলে তো আপনাকে রানওয়ে বাড়াতে হবে। বগুড়ার দেখেন, আপনি ওখানে গিয়ে দেখেন যে মাত্র ওটা বোধ হয় 4000 ফিট অর সামথিং, ওটাকে যে 9000 ফিট রানওয়ে ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট। আপনার এত মানুষ, শহর, আপনি আজকে ভাবছেন বগুড়ার এখানে শহরের থেকে দূরে, কালকে দেখবেন ওখানে শহর হয়ে গেছে। ইট ইজ ভেরি। আচ্ছা, কক্সবাজারটা ইজ এ নাও এ ফুল ফ্লেজেড ফাইটার বেস হতে পারে, হওয়া ওইভাবে ডিজাইন করা হয়েছে। এবং সেখানে আমাদের ইনভেস্টমেন্ট কত হয়েছে সাগর থেকে, কারণ আমাদের শিক্ষার্থীদের দফায় কিন্তু কেন্দ্রের কথা বারবার উল্লেখ আছে যে কেন্দ্রগুলোকে আরো কার্যকর করা। হ্যাঁ, তো এখন আপনি কক্সবাজার ক্যান বি এ ফাইটার বেস, অ্যান্ড ইট ইজ এ ফাইটার বেস, সব কিছু বানানো হয়েছে। এবং সাগরের মধ্যে রানওয়েটা কিন্তু গেছে, কত ইনভেস্টমেন্ট হয়েছে ওখানে, সাগরকে ঘেরাও করে করে আপনি করেছেন। হ্যাঁ, কিন্তু সেটা প্রাইমারিলি ফর মায়ানমারের দিকে চোখ রেখে। ঢাকাকে ডিফেন্ড করতে হলে, ঢাকা যদি আমাদের রাজধানী হয়, এবং ঢাকাকে আমরা যেটা মিলিটারি টার্মে বলি সেন্টার অফ গ্রেভিটি, এবং 71 সালে তাই হয়েছে। ঢাকার ফল বগুড়া ফল করে নাই, সিলেট ফল করে নাই, খুলনা ফল করে নাই, চিটাগাং ফল করে, ঢাকা ফল করছে যুদ্ধ শেষ। তো আমি যদি ঢাকাকে ডিফেন্ড করতে হয়, তাহলে ঢাকার আশেপাশে 20-30 মাইলের মধ্যে আমাকে একটা এয়ারফোর্স ঘাঁটি করতে হবে, বা ওই যেটা বললাম আইরন বিলে হতে পারে, এক সাইডে এয়ারফোর্স হতে পারে, কিন্তু জনবিরল এলাকা থাকতে হবে, তাই না? তো ঢাকায় কিন্তু আসলে প্রশিক্ষণ হয় না। কিন্তু যেহেতু ফাইটার যেখানে, সেটা আবার আমি বলি, যে কোনো ফাইটারে, সিঙ্গল সিট ফাইটারে যদি কাউ ঢুকতে হয় কোনো পাইলটকে, আগে ওই ডাবল সিটে ট্রেনিং দিয়ে ক্লিয়ার হয়ে তাকে ইনস্ট্রাক্টর বলবে ইয়েস নাও ইউ আর ফিট, সে যাবে। এবং সব সময় হয়, এমনকি F-7 পাইলট, ফাইটার পাইলট, সে যদি মনে করেন 1 বছর গেল, UN মিশনে গেল, মিশন থেকে এসে সে কিন্তু স্ট্রেট ওয়ে ওই সিঙ্গেল সিটে যাবে না, সে সিমুলেটর করবে ডুয়াল সিটে, তার যে কারেন্সি বলে এটাকে, কারেন্ট সাথে ফ্লাই করে উনি বলবে যে ইয়েস ইউ আর ফিট, দেন ইউ গো। তো এটা আনফর্চুনেটলি এখানে হয়ে গেছে। আর ওই যে এই ক্ষেত্রে কি সবকিছু আসলে মানা হয়েছে, যে রুলস রেজুলেশন যেগুলো আছে একজন না, সেটা তো ডেফিনেটলি তার ইনস্ট্রাক্টর নিশ্চয়ই একটা এয়ারক্রাফট কোনোদিনই সে দিবে না একজনকে যদি সে কোয়ালিফাই না করে। এবং 1 নম্বর কথা হচ্ছে, ফাইটারে যে ছেলেটা আসছে, সেও তো তার অল অ্যালং সে নিশ্চয়ই যথেষ্ট ভালো করেছে। কারণ আপনাকে একাডেমি থেকে যারা কোয়ালিফাই করে, তার মধ্যে কিছু যাবে ট্রান্সপোর্টে, কিছু যাবে হেলিকপ্টারসে, অ্যান্ড দ্য টপ অফ দ্য ক্রিম, দুধের একদম টপ যাবে ফাইটার্সে। এবং সেখানে সারভাইভ করাও ডিফিকাল্ট। তো এবং সেখানে তার যে ইনস্ট্রাক্টর হবে, সেও খুব সিরিয়াসলি তাকে করবে। এখানে কোনো আমি মনে করি না কোনো ধরনের ল্যাপস হয়েছে, কিন্তু এগুলো যখনই বেরিয়ে আসবে ইনভেস্টিগেশনে, আমার প্রিএমপ্টিভ করাটা ঠিক হবে। জি, আমি এই ক্ষেত্রে আরেকটু বলে নিতে চাই আপনার কাছে যে আমরা জানি যে তদন্ত কমিটি গঠন হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে, এবং আজকে হাইকোর্টের থেকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞ কমিটি দিয়ে এটি তদন্ত করার কথা বলা হয়েছে। আমি যেটি আপনি বলছিলেন যে আসলে যে ফাইটার জেটগুলিকে আসলে সেইভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, বা উড্ডয়নের আগে এটি বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, প্রাথমিকভাবে বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, আসলে সেই ত্রুটিগুলোকে আগে থেকে আইডেন্টিফাই করার কোনো উপায় ছিল কি না? নিয়ম হচ্ছে যে একটা এয়ারক্রাফট মেইনটেনেন্সের কাছে থাকে, আমাদের মেইনটেনেন্স উইং বলি আর কি, সব এয়ারক্রাফট তাদের কাছে থাকে। সকালবেলা মানে তাদের প্রত্যেকটা এয়ারক্রাফটের একটা লগ বুক আছে,
লগবুকে সব টিকমার্ক করা থাকে, কী কী জিনিস চেক হলো, কী কী রিপ্লেস হয়েছে, কখন কি হয়েছে, কোনো ডিউ আছে কিনা। যখন এটা সর্বতভাবে এটা সার্ভিসেবল, তখন এটাকে হ্যান্ড ওভার করা হবে অপারেশনসের কাছে। অপারেশনস এসে তখন এই ওই দিনকার যেমন ওই এয়ারক্রাফটটা ওরা পাইলট এসে দেখবে, এয়ারক্রাফটের সব নিজে ফিজিক্যালি চেক করবে, চেক করে ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখবে যে সব কিছু চলছে, ট্যাক্সি আউট করে যাবে, রানওয়েতে উঠবে, ফুল পাওয়ার দিবে, দিয়ে দেখবে সব কিছু ঠিক। তখন সে এয়ার ট্রাফিককে বলবে আমি এখন টেক অফ করবো। হ্যাঁ, এখন এখানে সেই তাই হয়েছে। তারা একটা দুইটা সার্কিট, তারা কিন্তু বাইরে যান, যখন সার্কিট হয় যে আপনি ধরেন এদিক দিয়ে যদি টেক অফ করেন উত্তরা হয়ে, ওটা দেখবেন যে বাম দিকে টার্ন করে ওই আবার এসে ওই আপনার সদরঘাটের ওদিক দিয়ে আসে আবার ল্যান্ড করবে, তাই না, বরিশালের দিয়ে বাড়িধারের উপর দিয়ে। তো এরকম হয়েছে। তারপরে সে যখন কনফিডেন্ট হয়েছে তখন ওকে বলেছে। এরপরে যদি কোনো ইয়ে হয়ে থাকে, সেটা নানান কারণে হতে পারে এবং সেটাই ইনভেস্টিগেশনে বেরোয় যে কোনো জিনিস হাইড্রোলিক ফেইলিয়ার কি ইলেকট্রিক্যাল কোনো ফেইলিয়ার, কোনো কন্ট্রোলের ফেইলিয়ার যদি হয়ে থাকে এবং সেটা এত কুইকলি হয়তো হয়েছে এবং তাকে আমি যা শুনেছি যে হি ওয়ান্টেড টু কাম ব্যাক অ্যান্ড ল্যান্ড। হ্যাঁ, তো সেখানে যদি সে আপনি ধরেন ফ্লাই করে চলে যেত ময়মনসিংহের দিকে গিয়া যদি ইজেক্ট করতো এবং সেটা উচ্চতায় যদি যেতে পারতো, যত উপরে যাবেন আপনার সেফ হতো। তো আজকে এটা কোনো নিউজই হতো না, এটা ছোট্ট ইয়ে আসতো যে বিমান বাহিনী একটা প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করেছে, এভরিবডি সেফ। আর যদি কেউ দুঃখজনকভাবে মারা যেত তাহলে তার নাম আসতো, জানাজা হতো। এখন এইখানে সে কেন ফেরত আসতে চেষ্টা করলো, আদৌ তার কন্ট্রোল ছিল কি না, এবং সে আলটিমেটলি যখন দেখেছে আমি আর পারছি না তখন সে ইজেক্ট করেছে, তার সঙ্গে সঙ্গে সেও বাঁচলো না। এগুলো সব জিনিস এখন স্পেকুলেট না করে আমাদের অপেক্ষা করা উচিত, এটাই। তবে এখন যে আমাদের F7গুলো আছে, আমাদের কিন্তু প্রথম দিকে MiG-29 আমাদের যখন F6 ছিল, অনেক পাইলট মারা গেছে, ওই আমাদের ইজেকশন সিস্টেমটা আধুনিকায়ন ছিল না। আমরা কিন্তু পরে ওদেরকে দিয়ে মার্টিন বেকার বলে একটা কোম্পানি আছে ব্রিটিশ, কিন্তু যারা পৃথিবীতে একদম খুব আধুনিক করে, সেগুলো আমরা বসিয়েছি। এবং তবে ওই যেটা আমরা ক্ষেত্রেও দেখেছি, চিটাগংয়ে যেটা হয়েছিল, যে প্রথম যে ইজেক্ট করেছে সে বেঁচে গেছে, দ্বিতীয়জন কিন্তু বাঁচতে পারেনি, কারণ বাই দ্য টাইম দি এয়ারক্রাফট আরও হাইট কম হয়েছে এবং নিচের দিকে যার ফলে আপনি যদি ট্র্যাজেক্টরিটা ফোর্স যেভাবে কাজ করে আর কি, দুই দিকের ফোর্স, সামনের দিকের ফোর্স, উপরের দিকের ফোর্স, সো অ্যাকচুয়ালি ওর ইয়েটা হবে এইভাবে, এবং যে ওই ক্র্যাশ করে ওইটা পড়েছিল সাগরে, এটা পড়ে নদীতে, আর এটা ওই বিল্ডিংয়ে যেয়ে পড়েছে। তো ওইগুলো সব মানে ইটস টু আর্লি ফর মি টু সে এনিথিং সময় ইয়েতে। তবে এটা ঠিক যে আমাদের টেকনিশিয়ানসরা কিন্তু অত্যন্ত দক্ষ এবং বিভিন্ন শর্টফল সত্ত্বেও তারা যেভাবে কাজ করে যায়, আপনি তো অবাক হবেন যে আমি তো স্বাধীন হওয়ার পরে, স্বাধীন হওয়ার আগে, হ্যাঁ, পাকিস্তানিরা তো তাদের সমস্ত F-86গুলো যেগুলো বেঁচে ছিল সেগুলোকে হেভি ড্যামেজ করেছিল। আমাদের টেকনিশিয়ানরা উইদিন 2 উইকস তারা 2টা বা 3টা F-86কে, সাবার জেটকে সার্ভিসেবল করে ফেলেছে, এবং এইটা থেকে এইটা খুলে, ওইটা থেকে ওইটা খুলে, এবং এই MiG-21গুলো আসার আগ পর্যন্ত এগুলো আমরা ফ্লাই করেছি 16ই ডিসেম্বর, 26শে মার্চ। এবং ওই সময়কার পাকিস্তানি যে বেস কমান্ডার যিনি ছিলেন, উনি যখন পাকিস্তানের ওনার প্রিজনার অফ ওয়ার হয়ে যখন ফিরে গেলেন, তখন ওনার বিচার হয়েছিল তুমি কেন এইসব প্লেন ধ্বংস করলা না, যে বাংলাদেশিরা আবার ওইটা ফ্লাই করতেছে। সো উই হ্যাভ ভেরি গুড পিপল, ইউ সি। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, এবং এটা ডেফিনেটলি যদি অনেক সময় মিস্টেক ক্যান বি ডিউ টু ওভারসাইট অলসো। আপনি দেখেন পৃথিবীতে বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জাপান এয়ারলাইন্সের মতো এয়ারলাইন্সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কয়েকটা নাট বোল্টস ঠিক মতো লাগানোর ছিল না, রাডার খুলে গেছে, আকাশে এয়ারক্রাফট ক্র্যাশ করে গেছে। হ্যাঁ, এরকম হয়েছে। তো
জানি না এখানে কি জি, এটি আসলে ঝুঁকি সবসময়ই থাকবে। থাকে এবং সেই ঝুঁকিগুলো কিভাবে কমিয়ে আনা যায় নিশ্চয়ই সেদিকে সামনে আরও কাজ করবেন। আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। আমরা অনেক কথা শুনছিলাম, এই জন্য আপনার কাছে আসা টেকনিক্যাল বিষয়গুলো আমি খুব শুনছিলাম। এবার আসতে চাই, আসলে আমরা গতকালকে কিছু বিষয় দেখেছি, আমি সেই বিষয়গুলো একটু উল্লেখ করতে চাই। যে আমরা দেখা যায় কোনো দুর্ঘটনা ঘটার পরে সেইখানের কিছু আশপাশের কিছু মানুষ থাকে, তারা সেই সুযোগ নিতে থাকে। আমরা দেখেছি পানির দাম 3 গুণ 4 গুণ বেড়ে গেছে, 300 টাকা হয়ে গেছে পানির দাম, রিক্সা ভাড়া অটো ভাড়া হয়ে গেছে হিউজ 100 টাকা করে হয়ে গেছে। মানে মানুষের চলাচলের জায়গাটা সিএনজি 10 মিনিটের ভাড়া 1000 টাকা হয়ে গেছে। হসপিটালে ভিড় দেখছি, সেখানে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, এগুলো আমরা দেখেছি। এই জায়গাগুলো নিয়ে আসলে আপনি কি বলতে চান? এখান থেকে আমরা বের হব কবে? কিছুটা সম্ভবত আমাদের বৈশিষ্ট্যগত বিষয়। একটা হচ্ছে যেটা আপনার জন্য দুর্যোগ, সমান্তরালে ওইটা বোধহয় আমার জন্য একটা সুযোগ। এই নিষ্ঠুরতা থেকে আমরা কিন্তু বের হচ্ছি না বা বের হতে পারছি না। তো যেই কারিগরি দিকগুলো এতক্ষণ আমরা কথা বলেছি, এগুলো আমরা সবাই জানি না। কিন্তু বিমানের বিষয়টাই, সেটা যেই মাত্রার বিমানে হোক, যেই মানের বিমানে হোক, অত্যন্ত টেকনিক্যাল, হাইলি টেকনিক্যাল এবং হাইলি প্রফেশনাল। নিশ্চয়ই অন্য কিছুর মতো এটা ধোলাই খালে বা কেরানীগঞ্জে পাওয়া যায় না, এটার কোনো যন্ত্রাংশ ওখানে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমাদের সক্ষমতা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন নাই। কেবল বিমান বাহিনী নয়, আমাদের যে সেনাবাহিনীর যে এভিয়েশন আছে তারা অত্যন্ত দক্ষ। আর ভিতরগত যেটা স্যার বললেন যে তারা কিছুটা বৈষম্যর শিকার অথবা কিছুটা বিমাতা সুলভ, ওটা আমরা কিন্তু ইন জেনারেলি জানি না। আমরা তাদের সবাইকে সক্ষম ভাবতে অভ্যস্ত। এটি আজকে জানলাম কিছুটা না, এটাকে কোনো ঐশী বাণী বলেন না। এটা যেহেতু আমি বলবো ভিতর যে থেকে আপনি দেখেছেন। হ্যাঁ, না, এটা পৃথিবীর সবখানে হয়। তিনটা সার্ভিস, আমেরিকাতে তখন 4টা সার্ভিস, আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিন। তাদের যদি আপনারা দেখেন, নিজেদের মধ্যে কনফ্লিক্ট না, কম্পিটিশন দেখেন, অবাক হয়ে যাবেন। একজন এয়ারফোর্স অফিসার বলবে, তার যে লেখা, সে পত্রিকায় লিখবে যে আমাদের এই এয়ারফোর্সের জন্য আগামী বিশাল চ্যালেঞ্জ হচ্ছে এই ফাইটার না হলে আজকে আমরা চায়নার কাছে হেরে যাবই। ও বলবে এই এয়ারক্রাফট দিয়ে কী হবে, আমার এয়ারক্রাফট ক্যারিয়ার হচ্ছে গিয়া ফ্লোটিং বেস, আমি এই এয়ারক্রাফট ক্যারিয়ার আমার কমে গেছে, আমার আরও 3টা এয়ারক্রাফট ক্যারিয়ার লাগবে যে চায়নাকে আমি ট্যাকিয়ে। আর্মি বলবে আরে ওটা আকাশযুদ্ধ জয়কে, আমি যদি চায়নাতে ল্যান্ড করে আমি ট্যাঙ্কস না নিয়ে যে বেইজিং দখল না করি, তো আমি তো কীভাবে পারবো? সো এটা হচ্ছে একটা ইন্টারনাল টাকা আপনি 100 টাকা আপনি কোথায় দিবেন, কোথায় দিলে, এবং এটা নিয়ে একদম সিনেট লেভেল তাদের সবখানে এটা হয় এবং এটা স্বাভাবিক। আমিও আমরা যখন মিনিস্ট্রি অফ ডিফেন্স বা মিনিস্ট্রি অফ ইয়েতে আর্গু করি, আমাদের কেস ওই আর্মির, নেভি উইল কেস দেয়ার, আর্মি উইল পুট দেয়ার কেস, তখন এখানে নিজেদের মধ্যে একটা থাকে, এটা স্বাভাবিক। তো এখানে যেটি আসলে শেষ পর্যায়ে চলে আসছে, এর মধ্যে দিয়ে আমি শেষ করে ফেলি, এই জায়গা আসলে নিয়ন্ত্রণ করা যায় কিনা। আমরা যে বারবার দেখি কোনো একটা ঘটনা ঘটলে কিছু, যে আপনি বলছিলেন যে কারোর জন্য দুর্যোগ, কারোর জন্য সুযোগ, এই সুযোগটা বন্ধ করা যায় কিভাবে? সেটা নির্ভর করবে মানসিকতার উপর। গোটা বিষয়টা মানসিকতা আপনি মানাতে পারবেন না, এখানে ফোর্স না করলে হয়তো ফোর্স লাগবে। কিন্তু এখানে যে কতগুলো আরো সূক্ষ্ম বিষয় রয়ে গেছে এই ঘটনার মধ্য দিয়ে, যেটা সামনে এসেছে, যে হয়তো সংখ্যায় গুনলে, অর্থাৎ দুর্ঘটনার সংখ্যা গুনলে অনেক হবে না, কিন্তু এবার এটার যেটা ভিন্ন মাত্রা, এত প্রাণহানি, আবার নতুন আরেকটা মাত্রা যে মৃত্যু বা যমদূত আমাদের ক্লাসরুমেও ঢুকে যায়, যেটা একদম ধারণার বাইরে। এরকম ঘটনা সম্ভবত আমাদের জানা নেই। তো ওই ক্ষেত্রে মাইলস্টোন হয়ে গেল একটা শোকের মাইলস্টোন, একটা মৃত্যুর মাইলস্টোন। তো এরই মধ্যে যে কথাটা এসেছে, হয়তোবা মেসিভ ইনভেস্টিগেশনে আরও অনেক তথ্য আসবে। এর মধ্যে আইএসপিআর যে বিজ্ঞপ্তিটা ছিল, সেখানে 2টা তথ্য কিন্তু পরিষ্কার ছিল। পরিষ্কার করে তারা বলেছে কিছুটা কারিগরি ত্রুটির দিকে তারা ইঙ্গিত করেছে, যে এই কারণে মাত্র 12 মিনিটের মধ্যেই কিন্তু অঘটনটা ঘটে গেল। তো ওই ক্ষেত্রে বিমান গ্রহণ করা, আবার বিমানের দাতা, দুই পক্ষের কিন্তু একটা বোঝাপড়ার বিষয় আছে। যিনি দিয়েছেন, যে কর্তৃপক্ষ, তারা বুঝে শুনেই দিয়েছেন, যিনি আবার গ্রহণ করেছেন তিনিও বুঝে শুনেই নিয়েছেন। তো এই বুঝা শোনার মধ্যেও যে একটা ব্যবধান ছিল, একটা ফাঁক ছিল, যে কারণে 12 মিনিটের মধ্যে অঘটনটা ঘটে গেল। এখানে তো প্রশ্ন আসে,
আমাদের যে প্রশিক্ষণের আরও বিমানগুলো আছে তাহলে ওগুলোর কি অবস্থা? ছাত্ররা কিন্তু সুনির্দিষ্ট জায়গায় ধরেছে, তারা বলেছে বাতিল করতে পুরনোগুলো। আমরা হয়তো বাতিল শব্দটা নাই বললাম, ওগুলো বোধহয় একটু দেখাশোনার বিষয় আছে, একটু পর্যবেক্ষণের বিষয় আছে। কিন্তু গোলমাল যেটা ঘটছে, আমরা তদন্তের অপেক্ষা না করে যারা এই বিষয়ে জ্ঞান রাখে না তারাও প্রচুর কথা বলি। গণমাধ্যমের কারণে আপনি আমি দুজনেই কিন্তু এই তিনজনের মধ্যে খুব গুণগুণে শব্দ ব্যবহার করেছি, যেহেতু এই বিষয়ে আমাদের পর্যাপ্ত জ্ঞান নাই, আমরা ধারণার উপর কথা বলেছি। তো আবার এই কথা তো সত্য, বিমান কিন্তু আভিজাত্যের প্রতীক। এয়ার পাওয়ার বলে একটা শব্দ ব্যবহার হয়, একদম সারা বিশ্বে হয় এটা, যেটা শক্তি, সামর্থ্য, সক্ষমতার বিষয়। আমরা গত কয়েকদিন আগে কিন্তু ভারত পাকিস্তানের বিষয় দেখেছি, অথবা আমরা ইরানের ওই পর্বে দেখেছি। বিমানের একটা বাহাদুরি আছে, কিন্তু কার কি আছে, অপারেশন কতটুকু হয় ওটা আরও পরে, কার আছে কি, কে কতটুকু প্রস্তুত, এই সক্ষমতা জানান দেওয়ার একটা বিষয় আছে। তো আমরা ওই জায়গাটাতে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে গেলাম, যে প্রশিক্ষণ পর্যায়ে আমরা কোনো স্কুলের ক্লাসরুমে ঢুকে যাই। এটা কিন্তু কূটনৈতিকভাবে আমাদেরকে একটা বাজে মেসেজ দিল এবং আমাদের সুনামেও আঘাত করেছে। আমাদের তো আগেই বলেছি, আমাদের বিমানসহ বিভিন্ন বাহিনীতে সুনামের অনেক বিষয় আছে, ৭১ যদি ধরেন, আরও বিভিন্ন সময়ে। আর যেটা আমরা অনেক সময় না জানার কারণে তাচ্ছিল্য করি বা মস্করা করি, যে বিমান পাট খেতে পড়লো কেন, ধান খেতে পড়লো কেন, মাঝে মধ্যে এই ধরনের দুর্ঘটনা আছে। বিশ্লেষণ করলে দাঁড়ায় যে এটা মূলত তুলনামূলক সেফটি ওখানে গিয়েছে, নইলে এরকম ঘটনাই ঘটতে পারতো। ধরে নেওয়া যায় কমন সেন্সে যে যেগুলো ঢাকার বাইরে যে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে বছর কয়েক আগে বগুড়ায় বা আরও ময়মনসিংহ আছে, ২-১টা, প্রাণহানি কম। তো ওই ক্ষেত্রে এবারে যেটা ঘটে গেল আমাদের কিন্তু খুব উদ্বেগের বিষয় আছে। আর সেই ক্ষেত্রে ওইটা মাথায় রাখতে হবে যে এখন আমরা যত অগ্রাহ্য করি, সোশ্যাল মিডিয়া বলতে একটা শব্দ আছে, তারা কখনো কখনো মূলধারার গণমাধ্যমকে কিন্তু ডিঙ্গিয়ে ফেলে, বিশেষ করে গুজব রটানোর ক্ষেত্রে। গত দুদিন আমরা গতকালও দেখেছি ব্যাপক মাত্রায় গুজব। তো ওই ক্ষেত্রে গণমাধ্যম এবার যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আমরা সাবধান থেকেছি, কোনো গুজবকে কিন্তু আমরা গ্রাহ্য করিনি। গতকালও ছিল প্রচুর গুজব, দিনভর, সন্ধ্যার পর নতুন করে আবারও, আজকেও কিন্তু আছে প্রচুর গুজব। লাশ গুমের গুজব, লাশ গুমের আছে, যে আবার বিমান কেনার বোধহয় কোনো আয়োজন চলছে কিনা, এই কারণেই এটা ঘটলো কিনা, গোপালগঞ্জ ধামাচাপা দেওয়ার জন্য উত্তরার কাহিনী রটানো হলো কিনা, অর্থাৎ অনেক ধরনের নিম্নমানের যত কথা আছে আমরা সোশ্যাল মিডিয়া একটু বাদ দিচ্ছে না। কিন্তু এগুলোর মধ্য দিয়ে কিন্তু অঘটন ঘটছে, কেউ কারো না কারো কাছে তো এগুলো ভালো লাগছে না। আমরা অবশ্যই এই ধরনের গুজবের অবসান চাই, এবং যারা গুজব রটান তাদের বিরুদ্ধে জন্য নিশ্চয়ই রাষ্ট্র ব্যবস্থা নেবেন। আজকে আমাদেরকে শেষ করতে হচ্ছে এখানেই। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত ১২টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর একুশের সঙ্গেই থাকুন।